আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিইউপির পরীক্ষার জন্য সবাই বেশ চিন্তিত এই মুহূর্তে। তো আমরা খুব তোমাদের দুশ্চিন্তা কমিয়ে দেওয়ার জন্য মূলত আমরা FA/SSS ইউনিটের একেবারে কোন ধরনের প্রশ্ন হতে পারে এই ধরনের সাধারণ জ্ঞানের ইংরেজি 2 সেট প্রশ্নের সমাধান তোমাদেরকে করে দেবো এবং এর মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে প্রস্তুতি আছে সেটা তোমাদের অনেকাংশেই সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমে প্রশ্ন সমাধানে চলে যাব। বিইউপি FA/SSS রিভিশন ক্লাসের সেট 1-এর প্রশ্ন আমরা এখন একটু সমাধান করব। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে হুইচ সি ইজ অ্যাফেক্টেড বাই দ্য গাজা কনফ্লিক্ট। তাহলে এখানে আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে গাজা কনফ্লিক্টের কারণে, গাজা কনফ্লিক্ট বা গাজা সংঘর্ষের কারণে কোন সাগর, হুইচ সি ইজ অ্যাফেক্টেড, কোন সাগর অ্যাফেক্টেড হচ্ছে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে গাজা কনফ্লিক্ট, গাজা যেহেতু প্যালেস্টাইনে, তার মানে হচ্ছে ফিলিস্তিনে, ফিলিস্তিনের সাথে সীমান্ত রয়েছে। এর মধ্যে কোনটার? ব্ল্যাক সির সাথে তো সীমান্ত থাকার সুযোগ নেই, এটার সাথে রাশিয়ার সীমান্ত রয়েছে। রেড সি বা লোহিত সাগর হচ্ছে সৌদি আরবের ওইদিকে, তাই না? তাহলে মেডিটেরিয়ান অথবা কাস্পিয়ানের মধ্যে একটা হবে। আমরা জানি কাস্পিয়ান হচ্ছে তোমার এই যে জর্জিয়া, আজারবাইজান, ইরান, এই জায়গাটাতে আর কি হচ্ছে কাস্পিয়ান। তাহলে এইখানে থাকে হচ্ছে মেডিটেরিয়ান, যেটা হচ্ছে ভূমধ্যসাগর। সেটা হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে আমাদের এই ভূমধ্যসাগর হচ্ছে গাজা কনফ্লিক্ট বা এই গাজার যে সংঘাত চলছে সেটার জন্য কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। পরের প্রশ্নে আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ দ্য সোনারগাঁও যে জনপদ আছে সেই জনপদের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ প্রসঙ্গের একটা প্রশ্ন। অপশনে আছে চন্দ্রদ্বীপ, আমরা জানি চন্দ্রদ্বীপ ছিল হচ্ছে আমাদের যে বরিশাল, হ্যাঁ, সেই বরিশালের পূর্ব নাম ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। তারপরে এখানে আছে সুবর্ণগ্রাম, আছে হচ্ছে সুধারাম, আছে বিক্রমপুর। এখন সুধারাম বা ভুলুয়া এটা ছিল হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম। তাহলে এইখানে সুবর্ণগ্রাম, যেটা এই সুবর্ণ মানেও কিন্তু স্বর্ণ, সুবর্ণ মানেও কি স্বর্ণ, ঠিক আছে? তাইলে সোনারগাঁ আর সুবর্ণগ্রাম এই দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে, ঠিক আছে? কাজে এখানে সঠিক উত্তর হচ্ছে সুবর্ণগ্রাম। 3 নম্বর যে প্রশ্ন, হু ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল অফ বাংলা ফ্রম ঢাকা টু মুর্শিদাবাদ। দেখো, তোমরা অনেকেই ইংরেজি প্রশ্ন দেখেই কেবল ভয় পেয়ে যাও। আমি তোমাদেরকে বলবো একটু মাথা ঠান্ডা রেখে শুধুমাত্র ইংরেজি থেকে বাংলায় প্রশ্নটা একটু কনভার্ট করে নিবা, জাস্ট একটু বোঝার চেষ্টা করবা যে কি জানতে চেয়েছে। বাদ বাকি কিন্তু তোমরা এমনিতেই পারো, কারণ তোমরা ইতোমধ্যেই বেশ খানিকটা পড়েছো। তো হু ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল অফ বাংলা ফ্রম ঢাকা টু মুর্শিদাবাদ, এটা জানতে চেয়েছে যে কে ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। অপশন আছে সুবাদার ইসলাম খান, সুবাদার শায়েস্তা খান, সুবাদার সিরাজউদ্দৌলা, সুবাদার মুর্শিদ কুলি খান। তাহলে এখানে এই মুর্শিদ কুলি খানের নামের সাথে কিন্তু মুর্শিদাবাদের নামের মিল আছে, তাই না? তাহলে এই যে মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান তিনি কিন্তু ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। তার নামের সাথে মুর্শিদাবাদের কিন্তু মিল রয়েছে। পরের প্রশ্নে যদি চলে যাই 4 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট টাইটেল অফ 21 আর্টিকেল। আর্টিকেল 21 এর প্রথম দফাটা কি ছিল? 21 দফার প্রথম দফা কি ছিল? অপশন এতে আছে রিমুভ ইকোনমিক ইনইকুইটি অফ ইস্ট বেঙ্গল, হ্যাঁ, মানে আমাদের এই পূর্ব পাকিস্তানের যে অর্থনৈতিক যে অবস্থা, হ্যাঁ, সেটার যে অসামঞ্জস্য বা যেটার যে অসামঞ্জস্যতা ছিল সেটাকে রিমুভ করা, অপসারণ করা। এডুকেশন অফ ল্যান্ডলর্ড সিস্টেম উইদাউট এনি কম্পেনসেশন, আচ্ছা, যে জমিদারি প্রথা বন্ধ করা, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা ইরাডিকেশন হবে। তারপর হচ্ছে বাংলা উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা হবে রাষ্ট্রভাষা, আর প্রভিন্সিয়াল অথরিটি অটোনমি। আমরা জানি যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, বাংলা উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা হবে রাষ্ট্রভাষা। এখন 21 দফা যে ওই যে আমাদের যুক্ত ফ্রন্টের যে 21 দফা ছিল, এই 21 দফার মধ্যে প্রথম দফা ছিল যে বাংলা উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাংলা হবে রাষ্ট্রভাষা। কারণ ওই সময় এই যে আমাদের যারা এই যুক্ত ফ্রন্ট করেছিলেন তারা ওই সময় মানুষের পালসটা বুঝতে পেরেছিলেন, মানুষ কি চায় সেটা তারা খুব ভালো মতো বুঝতে পেরেছিলেন, ঠিক আছে? এই জন্যই তারা এটা রেখেছিলেন প্রথম দফা।
পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর এস্টাবলিশিং দ্য ইউনাইটেড নেশনস আফটার ওয়ার্ল্ড ওয়ার টু? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেন ইউনাইটেড নেশন এটা স্থাপন করা হয়েছিল, কেন এটা এস্টাবলিশ করা হয়েছিল সেটা জানতে যাচ্ছে। টু প্রমোট গ্লোবাল ট্রেড, এটা তো জীবনেও না, বাণিজ্যের উদ্দেশ্যে তো ইউনাইটেড নেশনস কখনোই স্থাপিত হয়নি। তাহলে টু ম্যানেজ কলোনিয়াল টেরিটরিজ, মানে যে কলোনিগুলো আছে বিভিন্ন দেশে সেগুলো ম্যানেজ করার জন্য। টু প্রিভেন্ট ফিউচার ওয়ার্স অ্যান্ড মেইনটেইন ইন্টারন্যাশনাল পিস, টু ক্রিয়েট এ গ্লোবাল কারেন্সি, এটাও তো না, কখনোই কলোনিয়াল টেরিটরিজের জন্য না। টু প্রিভেন্ট ফিউচার ওয়ার্স, পরের যুদ্ধ যেন আর না হয়, পরবর্তী যুদ্ধ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মানুষ যে মূলত উপলব্ধি করতে পারলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা ভয়ানক ব্যাপার। হ্যাঁ, তারা আর এরকম কোনো ঘটনা আর হোক এটা তারা চায়নি, ঠিক আছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে তারা যে শিখতে ব্যর্থ হয়েছে, এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা চেয়েছে যে এরকম ভয়াবহ যুদ্ধ আর না হোক। কাজেই যে কোনো মূল্যে তারা প্রিভেন্ট করতে চেয়েছে ফিউচার ওয়ার্স। এরপরে আমরা দেখি দ্য হেডকোয়ার্টার অফ রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি ইন্টারন্যাশনাল যেটা আছে, এই রোটারি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোথায়? লিভারপুল, নরওয়ে, শিকাগো, হেগ। ঠিক আছে, এখানে একটা দেশের নাম দিয়েছে, তিনটা শহরের নাম দিয়েছে। লিভারপুল হচ্ছে ইউকের শহর, হ্যাঁ। নরওয়ে তো একটা দেশের নাম, আচ্ছা, নরওয়ের হ্যামারফাস্ট দিতে পারতো, হ্যাঁ। তারপরে হচ্ছে আচ্ছা শিকাগো, হেগ। আমরা জানি হেগে তো আসলে সব হচ্ছে আদালতের সদর দপ্তর, ঠিক আছে। লিভারপুলে তো না, রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে শিকাগোতে। রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে কোথায়? শিকাগোতে হচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। পরের প্রশ্নে চলে যায়, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস লোকেটেড? হ্যাঁ, রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এইটা মানবাধিকার নিয়ে কাজ করে বা মানুষ নিয়ে কাজ করে। হ্যাঁ, মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বা সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট, যেটা আর কি, ঠিক আছে। রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দুই নামেই কিন্তু এটা কাজ করে। তাহলে সদর দপ্তর কোথায় জানতে চেয়েছে? অপশন এতে জানতে চেয়েছে নিউ ইয়র্ক, অপশন বিতে জানতে চেয়েছে জেনেভা, অপশন সিতে বলেছে লন্ডন, অপশন ডিতে বলেছে প্যারিস। আমরা জানি যে এই আইসিআরসি সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, ঠিক আছে। জেনেভাতে হচ্ছে এর আইসিআরসি সদর দপ্তর। পরের প্রশ্নে চলে যায়, হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু রেকগনাইজ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন? বাংলাদেশকে সর্বপ্রথম স্বাধীনতার মানে স্বীকৃতি কোন দেশ দিয়েছিল? হ্যাঁ, কে রেকগনাইজ করছে বাংলাদেশকে? আমরা জানি ভুটান প্রথমে করেছে, যদিও ইন্ডিয়া একই দিনে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইন্ডিয়া স্বীকৃতি দিতে একটু দেরি হয়েছে। কাজে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? ভুটান। পরের প্রশ্নে যাই, সতীদাহ প্রথা ওয়াজ প্রহিবিটেড ইন। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়? 1839, 49, 29, 19। আমরা জানি 1829-এ রাজা রামমোহন রায়ের সহায়তায় অবশেষে এই সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং তিনি রহিত করতে সক্ষম হন। তাহলে 1829-এ এই সতীদাহ প্রথা রহিত হয়, ঠিক আছে। আর বিধবা বিবাহ প্রথা রহিত করেছিলেন লর্ড ডালহৌসি, তাই না? আচ্ছা, তাহলে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা সম্ভব হয় কবে? 1829-এ, ঠিক আছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার ব্যাপারে হেল্প করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট বাংলাদেশি ওমেন টু ক্লাইম্ব দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক দ্য মাউন্ট এভারেস্ট। প্রথম কোন বাংলাদেশি নারী? অনেক সময় এটা বাঙালি দিয়ে দেয়, বাঙালি দিলে কিন্তু এটা শিপ্রা মজুমদার হবে, ঠিক আছে। আর যদি বাংলাদেশি বলে তাহলে কে হবে? আরেকজন মজুমদার। এইখানে অপশনে কি কি আছে? অপশনে আছে নিশাত মজুমদার, অপশনে আছে ওয়াসফিয়া নাজরিন, অপশনে আছে নিশাত নাজরিন, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কি? তারপরে আছে নিশাত নাজরিন, তারপরে আছে ওয়াসফিয়া মজুমদার। আমরা জানি যে এইটা মূলত হচ্ছে কি? নিশাত মজুমদার। যিনি বলেছি না যে আরেকজন মজুমদার, শিপ্রা মজুমদার হচ্ছে প্রথম বাঙালি আর নিশাত মজুমদার হচ্ছে প্রথম বাংলাদেশি, ঠিক আছে। বাঙালি আর বাংলাদেশি দুইটা প্যাচ লাগানো যাবে না। পরের প্রশ্ন, দ্য বুক অন লিবারেশন ওয়ার আমার কিছু কথা ইজ রিটেন বাই। আমার কিছু কথা এই বইটা লিবারেশন ওয়ারের এই বইটা যেটা মুক্তিযুদ্ধ বিষয়ে লেখা, যদিও এবছর আর এই প্রশ্নটা খুব বেশি আসার পসিবিলিটি আসলে সেরকম নাই। এটা শেখ মুজিবুর রহমানের লেখা একটা বই, আমার কিছু কথা। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোন জায়গায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে মানবাধিকার বিষয়ক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সংস্থা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেটার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে কোথায়? লন্ডনে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এরপর দেখি অ্যাকর্ডিং টু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তার মানে টিআই, যেটার সদর দপ্তর হচ্ছে গুটেনবার্গে, হুইচ ইজ দ্য মোস্ট করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বলছে যে পৃথিবীর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? সোমালিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়া আগেই বাদ, কারণ এরা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত না। ঠিক আছে, নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার স্বর্ণিগল, এটাও হবে না, হবে হচ্ছে কোনটা? সোমালিয়া। কারণ সোমালিয়াতে এই যে বিভিন্ন রকম, সোমালিয়া শুনলেই কিন্তু আমাদের চোখে কি কতগুলো জলদস্যুর ছবি ভেসে ওঠে, তাই না? এবং দুর্ভিক্ষ পীড়িত একগাদা লোকজনের চেহারা সোমালিয়াতে ভেসে ওঠে। আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়াজ এস্টাবলিশড ইন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে স্থাপিত হয়? তোমরা হয়তো খেয়াল করেছো যে এখানে বেশিরভাগই সংস্থাগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম মানবাধিকার সংস্থা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে FASS সংস্থাগুলো থেকে, বিশেষ করে বিইউপিতেই সদস্যগুলো মানে সংস্থাগুলো থেকে কিন্তু অনেক 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 প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে কোথায় এস্টাবলিশ হয়। এখন এইখানে না একটা ব্যাপার সহজ করে দিছে, সাল তো দিছে, তার সাথে সদর দপ্তরের জায়গাটা দিয়ে দিছে, তাইলে যদি সদর দপ্তরের জায়গা দিয়ে দেয় আমাদের জন্য এই বিষয়টা সহজ হয় না? দেখো এখানে প্রথমে 1962তে বলেছে ওয়াশিংটন, 1964তে বলেছে নিউ ইয়র্ক, 1962তে বলেছে লন্ডন, 1963তে বলেছে প্যারিস। তাইলে আমরা জানি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়েছে লন্ডনে। লন্ডন ভিত্তিক সংস্থা না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাইলে সদর দপ্তর লন্ডনে 1962তে। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখি। মিগা ইজ অ্যান অর্গানাইজেশন অফ, মিগা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিষ্ঠান, তাই না? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, যেটা এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হচ্ছে মোট 5টা প্রতিষ্ঠানের সংমিশ্রণে। একটা হচ্ছে IBRD, একটা হচ্ছে IFC, একটা হচ্ছে মিগা, ICSID আর IDA। এই মোট 5টা নিয়ে হচ্ছে এই আমাদের মানে এই ওয়ার্ল্ড ব্যাংক। তো মিগা হচ্ছে তার মধ্যে একটা, MIGA বা মিগা, এটা হচ্ছে এর মধ্যে আরেকটা অর্গানাইজেশন। আচ্ছা, এর সবগুলো সদর দপ্তর কিন্তু হচ্ছে ওয়াশিংটনে। আমি একটু বলে রাখি, সবগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে। টাকা পয়সা নিয়ে কাজ করে এরকম বেশিরভাগ প্রতিষ্ঠানেরই সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইজ দ্য রেজাল্ট অফ। IMF প্রতিষ্ঠিত হয় কিসের মাধ্যমে? কার রেজাল্ট? হাভানা কনফারেন্স না, জেনেভা না, রোম না, ব্রেটন উড কনফারেন্স। আমরা জানি ব্রেটন উড কনফারেন্স, এইটার মাধ্যমে সমস্ত বিশ্বের মনিটারি ব্যবস্থাকে বা মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে তোমরা আদর করে বিশ্ব ব্যাংক বলে ডাকো। এই IBRD আর IMF, এই দুটো হচ্ছে কি? একটা হচ্ছে এই ব্রেটন উড কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত দুটো সংস্থা, দুইটাই পৃথিবীর মনিটারি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। 17 নম্বর, হু ইজ দ্য ফাউন্ডার অফ পার্মানেন্ট সেটেলমেন্ট? পার্মানেন্ট সেটেলমেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হচ্ছে চিরস্থায়ী, পার্মানেন্ট মানে কি? চিরস্থায়ী, আর সেটেলমেন্ট হচ্ছে বন্দোবস্ত। তাইলে চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন? লর্ড মেয়ার, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ তো জীবনেও না, চিরস্থায়ী বন্দোবস্তের বহুত আগে, কারণ 1793-তে হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত। তার আগে লর্ড ক্লাইভ লং গন ফ্রম হিন্দুস্তান, তাই না? ওয়ারেন হেস্টিংস না, পরে আরো জন মায়ার না, তাইলে করেছেন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793-তে কি করলেন? চিরস্থায়ী বন্দোবস্ত করলেন, এবং একই সাথে তিনি সূর্যাস্ত আইন পাশ করলেন। কি করলেন? সানসেট ল, যেটা সূর্যাস্ত আইন, তিনি পাশ করলেন, এবং এর মাধ্যমে অনেক জমিদার তার জমিদারি হারিয়ে ফেললো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। কপ কনফারেন্স আর রিলেটেড টু, কপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ, কনফারেন্স অফ কি? কনফারেন্স অফ পার্টিজ হচ্ছে কপ। তাইলে এই যে কপ কনফারেন্স, এটা কিসের সাথে সম্পর্কিত? ক্লাইমেট চেঞ্জ, ট্রেড, নিউক্লিয়ার এনার্জি, হেলথ। আমরা জানি বাণিজ্যের সাথে কপের কোনো সম্পর্ক নেই, ট্রেডের সাথে কপের কোনো সম্পর্ক নেই, নিউক্লিয়ার এনার্জির সাথে কপের কোনো সম্পর্ক নেই, কপের সম্পর্ক আছে ক্লাইমেট চেঞ্জের সাথে। এই যে কপ সম্মেলন, এইগুলো হচ্ছে কি? জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তাই না? প্রত্যেক বছর এই যে 30তম যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, এটা হচ্ছে ব্রাজিলের বেলেমে। তাইলে ব্রাজিলের বেলেম শহরে হচ্ছে। ঠিক আছে, কপ সম্মেলনটা আমরা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। কপ সম্মেলন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখি। হাউ মেনি ফ্রিডম ফাইটার্স আর টাইটেল বাই বীরুত্তম? বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা জিজ্ঞেস করেছে। আমরা জানি যে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম,
বীর প্রতীক, এটা হচ্ছে সিরিয়াল। আমি আবারও বলছি, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এটা হচ্ছে সিরিয়াল। তাইলে বীর শ্রেষ্ঠ তো হচ্ছে কয়জন? 7 জন, ঠিক আছে। আর তাইলে বীর উত্তম কতজন? 68 জন হচ্ছে বীর উত্তম। কতজন বীর উত্তম? 68 জন বীর উত্তম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বীর উত্তম, এই বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে কয়জন? 68 জন। মুক্তিযুদ্ধের মাধ্যমে এরা খেতাব পেয়েছে, কি বীর উত্তম খেতাব এরা পেয়েছে, ঠিক আছে। তাইলে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মোট কতজন? 68 জন, ঠিক আছে, 68 জন। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যদি চলে যাই, যে দ্য টার্ম গ্র্যান্ড স্লাম, গ্র্যান্ড স্লাম এটা কোন খেলার সাথে, টু হুইচ স্পোর্ট, কোন খেলার সাথে সম্পর্কিত? গ্র্যান্ড স্লাম এটা কোন খেলার সাথে? অনেকগুলো গ্র্যান্ড স্লাম জিতেছেন, তাই না? রজার ফেদেরার, তারপরে যে তোমার এই যে নোভাক জোকোভিচের কথা বলে, তাই না? তো এই যে গ্র্যান্ড স্লাম এটা কিসের সাথে জড়িত? টেনিস, ব্যাডমিন্টন, গলফ, চেস। টেনিস আর ব্যাডমিন্টন দুইটা যে আলাদা খেলা, এটাই আমি ছোটবেলায় জানতাম না, আমি অনেক পরে এসে জেনেছি, মনে হয় 7-8-এ এসে জেনেছি যে টেনিস আর ব্যাডমিন্টন এই দুইটা আলাদা খেলা, ঠিক আছে। কারণ কি? কারণ আমার কাছে মনে হইতো যে দুইটা আসলে পারতপক্ষে একই রকম খেলা, ঠিক আছে, একই রকম খেলা, খুব বেশি ডিফারেন্স আসলে এর মধ্যে নেই। তাহলে আমরা জানি যে এই গ্র্যান্ড স্লাম এটা হচ্ছে টেনিসের সাথে সম্পর্কিত। এটা কিসের সাথে সম্পর্কিত? টেনিসের সাথে সম্পর্কিত, ঠিক আছে। যে ক্লে কোর্টের রাজা বলা হয় রাফায়েল নাদালকে, ঠিক আছে, ক্লে কোর্টের রাজা বলা হয়, কিং অফ দ্য ক্লে কোর্ট, ঠিক আছে, স্পেনের রাফায়েল নাদাল, তাই না? আচ্ছা, এরপরে হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ জাতীয় স্মৃতিসৌধ? জাতীয় স্মৃতিসৌধের আর্কিটেক্ট কে জানতে চেয়েছে। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত উদ্যোগ, ঠিক আছে, এটা হচ্ছে কি? সম্মিলিত উদ্যোগ। আচ্ছা, তাহলে এই যে সম্মিলিত প্রয়াস, সম্মিলিত প্রয়াস, ঠিক আছে, সম্মিলিত প্রয়াস বা জাতীয় স্মৃতিসৌধ, এটা তো লুই আইক্যান্ত জীবনও না, হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধের। এরপরে হামিদুজ্জামান, হামিদুর রহমান, সৈয়দ মইনুল ইসলাম। আমরা জানি যে হামিদুজ্জামান বা হামিদুর রহমান এরাও না, সৈয়দ মইনুল ইসলাম, যিনি সৈয়দ মইনুল ইসলাম হচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের মূল স্থপতি। আর্কিটেক্ট মানে কি? আর্কিটেক্ট মানে হচ্ছেন স্থপতি, ঠিক আছে। আর্কিটেক্ট মানে কি? আর্কিটেক্ট মানে হচ্ছেন স্থপতি। তাহলে সৈয়দ মইনুল ইসলাম হচ্ছেন সৈয়দ মইনুল ইসলাম হচ্ছেন এই জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। ইন হুইচ সেক্টর ঢাকা ওয়াজ ইনক্লুডেড অ্যাট দ্য টাইম অফ লিবারেশন ওয়ার? বলছে যে লিবারেশন ওয়ারের সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে কোন সেক্টরে ঢাকা ইনক্লুডেড ছিল? আমরা জানি যে যদি ঢাকা বলে, সেক্টর বলে, তাহলে সেটা সবসময় হবে 2। ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরে। ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছে কত নাম্বার সেক্টরে? 2 নাম্বার সেক্টরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কত নাম্বার সেক্টরে? 2 নাম্বার সেক্টরে। কিন্তু ঢাকা জেলা কত নাম্বার সেক্টরে ছিল? 3 নাম্বার সেক্টরে, ঠিক আছে। তাইলে আমাদের বলতে হবে যে 2 নাম্বার সেক্টরে কি ছিল? ঢাকা মহানগর ছিল, ঢাকা সিটি ছিল, ওকে। পরের প্রশ্নে চলে যায়। জিয়াউর রহমান ওয়াজ অ্যাওয়ার্ডেড হুইচ গ্যালান্টারি অ্যাওয়ার্ড? জিয়াউর রহমান কোন গ্যালান্টারি অ্যাওয়ার্ড? গ্যালান্টারি মানে হচ্ছে বীরত্বসূচক খেতাব। বীরত্বসূচক কোন পুরস্কারে জিয়াউর রহমান ভূষিত হয়েছিলেন? বীরত্বসূচক কোন পুরস্কারে জিয়াউর রহমান ভূষিত হয়েছিলেন? বীর শ্রেষ্ঠ তো না, ঠিক আছে, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। যেহেতু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রয়েছে, তিনি জেড ফোর্সের প্রধান ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, ঠিক আছে, কাজেই তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যায়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট জুট মিল বিল্ট ইন মুকসুদপুর, গোপালগঞ্জ? হ্যাঁ, মুকসুদপুর গোপালগঞ্জে বানানো যে ওয়ার্ল্ডস লার্জেস্ট জুট মিল, পৃথিবীর সবচেয়ে বড় যে পাটকল, মুকসুদপুরে, গোপালগঞ্জের মুকসুদপুরে বানানো হয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জের মুকসুদপুরে বানানো হয়েছে, সেটার নাম কি? আকিজ জুট মিল, পদ্মা জুট মিল, বঙ্গবন্ধু জুট মিল, ইরান জুট মিল, ঠিক আছে। তাইলে অপশন এতে আছে আকিজ জুট মিল, অপশন বিতে আছে পদ্মা জুট মিল, অপশন সিতে বঙ্গবন্ধু জুট মিল, অপশন ডিতে ইরান জুট মিল। আমরা জানি এটা হচ্ছে আকিজ জুট মিল, ঠিক আছে, একেবারে এই আমার বাড়িতে যাওয়ার পথেই পড়ে আর কি এটা, ঠিক আছে, হাতের ডান পাশে পড়ে যাওয়ার পথে, ঠিক আছে। এরপরে দেখি, হুইচ চাইনিজ পিলগ্রিম, হ্যাঁ, কোন চীনা পর্যটক ভিজিটেড বেঙ্গল ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড? আচ্ছা, এই গুপ্ত পিরিয়ড মানে কি? গুপ্ত সাম্রাজ্যের সময় বা গুপ্ত শাসনের সময়ে কোন চায়না পর্যটক এসেছিলেন? ফাহিয়েন, ইসিং, তারপরে হচ্ছে হিউয়েন সাং, সাং ইয়েন,
হ্যাঁ, কোন চাইনিজ পর্যটক, কোন চীনা পর্যটক, চীনা পর্যটকদের থেকে আসা প্রশ্ন। বলতে হবে বলতে হবে বলতে হবে যে কে এসেছিলেন। আমরা জানি ফাহিয়েন এসেছিলেন গুপ্ত বংশের সময়। কে এসেছিলেন? ফাহিয়েন এসেছিলেন, বিখ্যাত চীনা পর্যটক ফাহিয়েন এসেছিলেন গুপ্ত বংশের সময়। তারপরে দ্য রিভার পদ্মা এন্টার্স বাংলাদেশ থ্রু, পদ্মা কোন দিক দিয়ে বাংলাদেশে ঢুকছে সেটা জানতে চাইছে। ভাই পদ্মা বাংলাদেশে ঢুকছে কোন জেলা দিয়ে? খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর। আমরা জানি যে পদ্মা বাংলাদেশে ঢুকছে রাজশাহী দিয়ে। কোন দিক দিয়ে ঢুকছে পদ্মা বাংলাদেশে? রাজশাহী দিয়ে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছো তারা ওই পদ্মার পাড়ে বেড়াতে যাও, যাদের শ্বশুরবাড়ি রাজশাহী আছে তারা কি করে? পদ্মার চরে বেড়াতে যায়, তাই না? তাহলে এই রাজশাহী, রাজশাহী, ঠিক আছে, এটা হচ্ছে কি এই দিক দিয়ে পদ্মা বাংলাদেশে ঢুকেছে। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক মৌলিক অধিকারের সাথে, হ্যাঁ, বা মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে সংবিধানের কোন ভাগে? 5 নাম্বার পার্টে, 2 নাম্বার পার্টে, 3 নাম্বার পার্টে, 4 নাম্বার পার্টে। বলতে হবে যে সংবিধানের যে মৌলিক অধিকার আছে, মোট 18টা মৌলিক অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। এইটা কত নাম্বার মানে ভাগে সংবিধানের এটা বলা হয়েছে? 3 নাম্বার ভাগে। সংবিধানের 3 নাম্বার ভাগে এই মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে 26 থেকে 47 নাম্বার অনুচ্ছেদে। কত থেকে? 26 থেকে 47 নাম্বার অনুচ্ছেদে। কয়টা মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে? 18টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখি হুইচ কান্ট্রি বাংলাদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ট্রেড ডিফিসিট, সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? বাংলাদেশের। আমরা জানি চায়নার সাথে। বাণিজ্য ঘাটতি মানে কি? মানে বাংলাদেশ প্রচুর পরিমাণে আমদানি করে কিন্তু রপ্তানি অত করতে পারে না, যা আমদানি করে তার চেয়ে অনেক কম রপ্তানি করে ওই দেশে। চীনের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। পরের প্রশ্ন দেখি, ইন হুইচ ইয়ার বাংলাদেশ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ কবে হয়েছিল, কত সালে হয়েছিল? আমরা জানি 1986 সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছিল। 1986 সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশ ইজ নট আ মেম্বার অফ হুইচ অর্গানাইজেশন, বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয় সেটা জানতে চেয়েছে। বাংলাদেশের বিমস্টেকের সদর দপ্তর রয়েছে G8 D8 ন্যাম। আমরা জানি D8 ন্যামের বাংলাদেশ সদস্য, কিন্তু G8 গ্রুপ অফ 8 যেটা, এটার সদস্য বাংলাদেশ নহে। গ্রুপ অফ 8 এর সদস্য হচ্ছে তোমার এই যে উন্নত যে দেশগুলো আছে, ঠিক আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, কানাডা, রাশিয়া, এগুলো ছিল। পরে রাশিয়াকে G8 থেকে বের করে G7 বানায় ফেলা হয়েছে ওইটাকে। ওয়ার্ল্ডস বিজিয়েস্ট আর্টিফিশিয়াল ওয়াটারওয়ে, সবচেয়ে বড় কৃত্রিম মানে জলপথ কোনটা? মানে সবচেয়ে বিজিয়েস্ট, সবচেয়ে ব্যস্ত কৃত্রিম জলপথ। কৃত্রিম জলপথ মানে শুনলেই আমরা বুঝি সেটা খাল, তাই না? কারণ কৃত্রিম জলপথের কথা বলা হয়েছে। দ্য গ্র্যান্ড ক্যানাল, দ্য সুয়েজ ক্যানাল, কিয়েল ক্যানাল, পানামা ক্যানাল। আমরা জানি সবচেয়ে বেশি ব্যস্ত খাল হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল যেটা মিশরে আছে, মিশরের জাতীয়করণ করেছে মিশর যেটাকে, সেই সুয়েজ খাল যেটা হচ্ছে ওই আনোয়ার সাদাতের আগের ওই মানুষজনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এই সুয়েজ খাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম কি আর্টিফিশিয়াল ওয়াটারওয়ে, ঠিক আছে। পরের প্রশ্নে যাই, দ্য বিগেস্ট আইল্যান্ড অফ জাপান, জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? জাপানের দ্বীপ মোটামুটি 4টা দ্বীপে মোটা দাগে মানুষজন বসবাস করে, হনশু, কিউশু, শিকোকু আর হোক্কাইডু। এর মধ্যে হনশু হচ্ছে জাপানের সবচেয়ে বড় দ্বীপ। এই হনশু দ্বীপে জাপানের রাজধানী টোকিও রয়েছে। তাহলে জাপানের রাজধানী টোকিও কোন দ্বীপে রয়েছে? হনশু দ্বীপে জাপানের রাজধানী টোকিও রয়েছে। তারপরে দেখি, হু রোট দ্য রিপাবলিক, দ্য রিপাবলিক কে লিখেছেন? দ্য রিপাবলিকের লেখককে, ঠিক আছে। আমরা জানি সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এই 3জন লোকই কিন্তু খুব বিখ্যাত। এখানে আমরা অপশনে দেখছি এরিস্টটল, সক্রেটিস, প্লেটো দেখছি, আলেকজান্ডার দেখছি। সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য হচ্ছে কে? এরিস্টটল, এরিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার। এখন এই গুরু শিষ্যের মধ্যে কে লিখেছেন? আমরা জানি রিপাবলিক লিখেছেন প্লেটো। প্লেটো লিখেছেন কি? রিপাবলিক। সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা। সক্রেটিসের বিখ্যাত ডায়ালগ হচ্ছে নো দাই সেলফ, নো দাই সেলফ। কে বলেছেন নো দাই সেলফ? সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন দেখি, হুইচ কান্ট্রি ইজ কল্ড দ্য ল্যান্ড অফ আ থাউজেন্ড লেকস, হাজার হ্রদের দেশ? হাজার হ্রদের দেশ বলা হয় কোনটাকে? হুইচ কান্ট্রি ইজ কল্ড দ্য ল্যান্ড অফ এ থাউজেন্ড লেকস, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। নরওয়েকে কি বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নরওয়েকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। ডেনমার্ক হচ্ছে প্রথম জাতীয় পতাকার দেশ, তাই না?
ডেনমার্ক হচ্ছে প্রথম জাতীয় পতাকার দেশ। ডেনমার্কের জাতীয় পতাকার নাম ছিল ডেনব্রুগ, ঠিক আছে, ডেনব্রুগ ছিল ডেনমার্কের জাতীয় পতাকার নাম, ঠিক আছে। এবং এই ডেনমার্কের দখলে কিন্তু ওই যে গ্রিনল্যান্ড নামে যে দ্বীপটা আছে, এই গ্রিনল্যান্ড দ্বীপ কিন্তু এই ডেনমার্কের দখলে রয়েছে, ঠিক আছে। নিকোলাস মাদুরো ওয়াজ প্রেসিডেন্ট অফ, নিকোলাস মাদুরো কোন দেশের প্রেসিডেন্ট? নিকোলাস মাদুরো কোন দেশের প্রেসিডেন্ট? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলাস মাদুরো, যারে অতি সম্প্রতি কি করছে ইউএসএ তুইলা নিয়ে নিজের দেশে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আবার এটা স্ট্যাটাস দিয়ে জানাইছে, ঠিক আছে, টুইটার বা এক্সে সে স্ট্যাটাস দিয়ে জানাইছে। আচ্ছা, হুইচ গেরিলা লিডার ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ বলিভিয়া অ্যান্ড কিউবা? বলিভিয়া এবং কিউবা দুটোর সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড কোন গেরিলা লিডার? হ্যাঁ, এই মার্কোস, ফিদেল কাস্ট্রো, হোচি মিন, চে গেভারা। কে হচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড বলিভিয়া এবং কিউবা দুটোর সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড কে? আমরা জানি যে আর্নেস্তো চে গেভারার নাম হয়তো তোমরা শুনেছ, যিনি একাধারে কিউবার শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এবং তিনি বলিভিয়ার যে নেতা, হ্যাঁ, এই যে আমাদের এই যে কি জানি ভদ্রলোকের নাম, এই যে তোমার হুগো শ্যাভেজের জীবনের উপর তার গভীর প্রভাব ছিল, এবং তিনি বলিভিয়াতে যখন তিনি গেছেন যায় সেখানেই কিন্তু তিনি মারা গেছেন, ঠিক আছে। আচ্ছা, 97th একাডেমি অ্যাওয়ার্ডস হুইচ ফিল্ম, হ্যাঁ, ওয়ান 5 অ্যাওয়ার্ডস ইনক্লুডিং বেস্ট পিকচার। আচ্ছা, 5টা, ওই 97তম যে একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার, যেটা অস্কারকেই কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড বলা হয়, অস্কারের অফিসিয়াল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো আনোরা, যেটা এই আনোরা হচ্ছে কি করছে, 97তম একাডেমি অ্যাওয়ার্ড পাইছে, 5টা পুরস্কার সেই জায়গায় পাইছে আর কি। আচ্ছা, হোয়ার উইল 29th কপ সামিট উইল বি হেল্ড? আচ্ছা সরি, এখানে হোয়ার উইল, হ্যাঁ, ওয়াজ হবে, হ্যাঁ, কোন জায়গায় হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, বি হেল্ড না, হ্যাঁ, মানে এটা হয়েছিল কোন জায়গাতে এটা জানতে চাইছে। যে 29th যে কপ সামিটটা আছে, 29তম কপ সামিট, 30তমটা হচ্ছে কোন জায়গায়? ব্রাজিলের বেলেমে। আর এটা হয়েছিল কোন জায়গায়? এটা হয়েছিল আজারবাইজানের বাকুতে। কোন জায়গায় হয়েছিল? এটা হয়েছিল আজারবাইজানের বাকুতে। তাহলে এই আজারবাইজানের বাকুতে 29th কপ সামিটটা হয়েছে, ঠিক আছে। 30তমটা হয়েছে কোন জায়গায়? ব্রাজিলের বেলেম শহরে হয়েছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ জিআই প্রোডাক্ট? এর মধ্যে কোনটা জিআই পণ্য নয়? জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এইটা এই টাইপের পণ্য নয় কোনটা? হিলসা ফিশ, জামদানি শাড়ি, খিরসাপাত ম্যাঙ্গো, রাজশাহী সিল্ক। হ্যাঁ, রাজশাহীর সিল্ক, খিরসাপাত আম, জামদানি শাড়ি আর ইলিশ মাছ, কোনটা এর মধ্যে জিআই পণ্য নহে? ঠিক আছে, এটা জানতে চেয়েছে যে কোনটা জিআই পণ্য নয়। আমরা জানি এর মধ্যে ইলিশ মাছ যেটা, সেটা তো আসলে পুরো বাংলাদেশের, সেটার জন্য তো আসলে কোনো নির্ধারিত জায়গার ইলিশ, ঠিক আছে, এইটা না। তবে জামদানি শাড়ি, খিরসাপাত আম, রাজশাহী সিল্ক, এগুলো হচ্ছে সবই জিআই প্রোডাক্টের অন্তর্ভুক্ত। হোয়াট ইজ দ্য কারেন্ট সাকসেসর এজেন্সি টু দ্য কেজিবি ইন রাশিয়া? বর্তমানে কেজিবি যখন ওই যে রাশিয়াতে হচ্ছে মানে রাশিয়াতে সমাজতন্ত্রের যখন পতন ঘটে, তারপরে ওই কেজিবি তো বিলুপ্ত হয়ে যায়, এবং কেজিবির পরে রাশিয়াতে এফএসবি নামে একটা নতুন গোয়েন্দা সংস্থা খোলা হয়, যেটা কেজিবির জায়গা দখল করে, ঠিক আছে। কেজিবি বিলুপ্ত, হ্যাঁ, নতুন করে এফএসবি রাশিয়াতে নতুন করে প্রতিষ্ঠিত যে মানে গোয়েন্দা দল বা গোয়েন্দা সংস্থা, সেটা হচ্ছে কি এফএসবি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি সেট 1 এর 40টা সাধারণ জ্ঞান প্রশ্ন। এখন আমরা সেট 2 এর প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা সেট 2 এর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা এক এক করে যদি একটু প্রশ্নগুলো দেখে নিই, তাহলে আমরা দেখব যে তাহলে সেট 2 এর প্রশ্ন আমরা সমাধান করা শুরু করছি। আমরা দেখব যে প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য প্রবলেম অফ বার্ড ফ্লু। বার্ড ফ্লুর উইল হ্যাভ সিভিয়ার ইম্প্যাক্ট অন, কার মানে কোন সেক্টরের উপরে এই বার্ড ফ্লুর প্রভাব থাকে? বার্ড মানে কি? পাখি। তাহলে বার্ড ফ্লু এগুলো হচ্ছে পাখি জাতীয় লোকজনেরই তো হবে, তাই না? কাজে ফিশারিজের না, এগ্রিকালচার না, ট্রান্সপোর্টের না, এটা হবে কি পোলট্রি শিল্পের বড় ক্ষতি হচ্ছে বার্ড ফ্লু। আমরা যখন ছোট ছিলাম তখন এই বার্ড ফ্লুর বিশাল একটা দবদবা দেখা গেল, এবং তখন পোলট্রি মুরগি মরে শেষ হয়ে যেত এই বার্ড ফ্লুর কারণে, ঠিক আছে। একেবারে বাজে অবস্থা হয়েছিল। এরপরে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন ওয়াজ
ক্রিয়েটেড ডিউ টু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কারণে বা ভাষা আন্দোলনের কারণে এর মধ্যে কোনটার জন্ম হয়েছে? ইউনিভার্সিটি অফ ঢাকা ভাষা আন্দোলনের বহুত আগের কথা, নজরুল ইনস্টিটিউট না, বাংলা একাডেমি আর এশিয়াটিক সোসাইটি, এর মধ্যে কোনটা হয়েছে? মানে একদম এটা কমন সেন্সের ব্যাপার, ঠিক আছে, একদম কমন সেন্সের ব্যাপার। আমরা খুব ইজিলি বলতে পারি যে বাংলা একাডেমি, বাংলা ভাষার জন্যে প্রতিষ্ঠিত কোনটা? বাংলা একাডেমি, ঠিক আছে, বাংলা একাডেমি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে স্মরণ করে রাখার জন্য হয়েছে। 3 নাম্বার প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ডিক্লেয়ার্ড দ্য 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? কোন মানে সংস্থা 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা দেয়? অপশনে আছে কি কি? অপশনে আছে ইউনেস্কো, অপশনে আছে ইউনিসেফ, অপশনে আছে ইউএনডিপি। ইউএনডিপি তো জীবনেও এটা হবে না, এটা তো বোঝা যায়, তাই না? তাইলে এটা কে করছে? আমরা জানি ইউনেস্কো করছে, ইউনেস্কো। হ্যাঁ, এইটা মানে জাতিসংঘের এই যে মাদার ল্যাঙ্গুয়েজ মানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিছে। জাতিসংঘ আর এই ইউএনডিপি তো কাজই না। আর ইউনিসেফ হচ্ছে কি বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করে, জাতিসংঘের চিলড্রেন্স ফান্ড আর কি, হ্যাঁ, সেই সংস্থা। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট আরব রাইটার টু উইন নোবেল প্রাইজ? প্রথম কোন আরব সাহিত্যিক নোবেল প্রাইজ লাভ করে? তৌফিক আল হাকিম, ইব্রাহিম আল মাজিনি, নাগিব মাহফুজ, মোহাম্মদ হুসাইন হাইকেল। আমরা জানি প্রথম নোবেল প্রাইজ পাইছিল হচ্ছে নাগিব মাহফুজ, তাই না? মানে অ্যারাবিয়ান লিটারেচার নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে সবার প্রথমে নাগিব মাহফুজ মিশরের, ঠিক আছে, নাগিব মাহফুজ ফ্রম কি ইজিপ্ট, ঠিক আছে, ইজিপ্ট, মিশরের নাগিব মাহফুজ, তিনি হচ্ছে সর্বপ্রথম নোবেল প্রাইজ পাইছে সাহিত্যে। দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য রিপাবলিক ইজ এক্সারসাইজড বাই, হ্যাঁ, একটা প্রজাতন্ত্রের মানে এক্সিকিউটিভ পাওয়ার কে এক্সারসাইজ করেন? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। আমরা জানি প্রাইম মিনিস্টার মানে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এই এক্সিকিউটিভ পাওয়ারের সর্বোচ্চটা তারা কি করেন? এক্সারসাইজ করে থাকেন, ঠিক আছে। নির্বাহী বিভাগের প্রধান হয়ে থাকেন কে? প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমাদের এই গণতান্ত্রিক সিস্টেমে। আচ্ছা, এরপরে দেখি দ্য লাস্ট হিন্দু রুলার অফ বেঙ্গল, সর্বশেষ হিন্দু রাজা। লক্ষণ সেন, বিজয় সেন, বল্লাল সেন, অজয় সেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লক্ষণ সেন আছে, কেশব সেন নাই। যদি কোনো কারণে কেশব সেন এখানে থাকতো উপস্থিত, তাইলে কেশব সেন সঠিক উত্তর হইতো। যে কেশব সেন নাই, কাজে এখানে লক্ষণ সেন হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি জিয়াউর রহমান ইন্ট্রোডিউসড হুইচ মেজর রিফর্ম ইন বাংলাদেশ পলিটিক্স? জিয়াউর রহমান কোন বাংলাদেশের রাজনীতিতে কোন মেজর রিফর্ম, হ্যাঁ, কোন মানে মেজর পরিবর্তনটা তিনি নিয়ে আসছেন? ওয়ান পার্টি রুল, মাল্টি পার্টি ডেমোক্রেসি, ফেডারেল সিস্টেম, মিলিটারি রুল অনলি। বলতে হবে যে কোনটা। ওয়ান পার্টি রুল তো তিনি একদম বাদ দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, ফেডারেল সিস্টেম এটা কখনোই নাই, মিলিটারি রুল অনলি এটা বাংলাদেশে যদি জিয়াউর রহমান করতেন তাহলে তো জিয়াউর রহমান রাজনীতি থাকতো না। তিনি কি করেছিলেন? তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আর এই বহুদলীয় গণতন্ত্রটাই হচ্ছে মাল্টি পার্টি ডেমোক্রেসি। তাহলে মাল্টি পার্টি ডেমোক্রেসি বা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন জিয়াউর রহমান। পরের প্রশ্ন দেখি, হুইচ কান্ট্রি ডাজ দ্য গ্রেট রেভলিউশনারি ফিদেল কাস্ট্রো বিলংস টু? কোন দেশে ফিদেল কাস্ট্রো বিলং করেন? আর্জেন্টিনা, ইউএসএ, ব্রাজিল, কিউবা। এই তিনটার একটাও না, কিউবাতে। ফিদেল কাস্ট্রোর দেশ হচ্ছে কোনটা? কিউবা, ঠিক আছে, ফিদেল কাস্ট্রোর দেশ হচ্ছে কিউবা। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 হোয়াট ইজ বাংলাদেশ পজিশন ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? এইচডিআই ইন্ডেক্সে, এইচডিআই সূচকে বাংলাদেশের অবস্থানটা এইখানে জানতে চাইছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এখানে বাংলাদেশের অবস্থানটা জানতে চাইছে। আমরা জানি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা আন্তর্জাতিক মানবাধিকার নাই, যে মানব উন্নয়ন সূচক আর কি, এটাকে বাংলায় বলে, মানব উন্নয়ন সূচকে 130তম। পরের প্রশ্ন দেখি, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট ইজ কোটেড বাই? তাইলে ব্যালট বুলেটের চেয়ে শক্তিশালী, ঠিক আছে। তাইলে কি সামনে নির্বাচন, এখন আমাদেরকে কি বলতে হবে? ব্যালট বুলেটের চেয়ে শক্তিশালী। কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন বলেছেন, যিনি দাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের। সে আব্রাহাম লিঙ্কন বলেছেন কি ব্যালট, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, ঠিক আছে। এরপরে দেখি, হুইচ ওয়ান ইজ নট আ ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের ফাংশন নয় কোনটি? বাংলাদেশ ব্যাংকের কাজ নয় কোনটি? ইস্যুইং নোটস ফর দ্য ইকোনমি, এটা তো অবশ্যই কাজ। ডিটারমাইনিং দ্য ডিসকাউন্ট রেট, রিসিভিং ডিপোজিটস অ্যান্ড স্যাংশনিং লোন টু দ্য এন্টারপ্রেনার্স, ডিটারমিনিং দ্য ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্টস ফর
কমার্শিয়াল ব্যাংকস। তাইলে এই যে বাণিজ্যিক ব্যাংকের জন্য মানে ডিটারমাইন করা কোনটা কোনটা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। আমরা জানি ডিপোজিট নেয়া, তার মানে তুমি চাইলে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখতে পারবা, পারবা না, ঠিক আছে। স্যাংশনিং লোন বা লোন নিতে পারবা, তুমি যে লোন নিতে পারবা না, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। এটা কি? এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। আর এই তিনটাই হচ্ছে কি? এই তিনটাই হচ্ছে কার কাজ? এই যে বাদবাকি যে তিনটা আছে, বাদবাকি যে তিনটা আছে এখানে, হ্যাঁ, এই তিনটা কাজই হচ্ছে কার? এই তিনটা কাজই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু এই রিসিভিং ডিপোজিটস, এইটা, হ্যাঁ, স্যাংশনিং লোন টু দ্য এন্টারপ্রেনার্স, এইটা কোনো কেন্দ্রীয় ব্যাংকের কাজ না, এটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। যত বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশে আছে সবগুলোই এই কাজ করতে পারবে, ঠিক আছে। হু ইজ দ্য ডিজাইনার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ? আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে? আমাদের জাতীয় পতাকার ডিজাইনার আমরা জানি যে আমাদের পটুয়া কামরুল হাসান হচ্ছেন আমাদের জাতীয় পতাকার ডিজাইনার। তাহলে আমাদের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। আর মানচিত্র খচিত যে জাতীয় পতাকা ছিল সেটা হচ্ছে শিবনারায়ণ দাস ছিলেন। ওকে, তারপরে দেখি, এ পার্সন হু স্টাডিজ অ্যাটমসফিয়ার, ওয়েদার অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং ইজ কল্ড। যে হচ্ছে কি এই যে পরিবেশ, অ্যাটমসফিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েদার, আবহাওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার, এগুলা নিয়ে যে পড়াশোনা করে তারে কি বলে? তারে কি বলে? এখানে অপশনে আছে হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, জিওলজিস্ট, মেট্রোলজিস্ট, রেডিওলজিস্ট। আমরা জানি যে হচ্ছে অ্যাটমসফিয়ার, ওয়েদার এবং ওয়েদার ফরকাস্টিং নিয়ে গবেষণা করে তারে বলে হচ্ছে মেটেরোলজিস্ট, ঠিক আছে। তাইলে অ্যানথ্রোপোলজিস্ট, জিওলজিস্ট, রেডিওলজিস্ট এগুলো আলাদা। রেডিওলজিতে সম্পূর্ণরূপে ডাক্তারি বিদ্যার সাথে জড়িত, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। নায়াগ্রা ফলস ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? নায়াগ্রা ফলস এটা কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়া, ইউএসএ, ইংল্যান্ড, কানাডা। নায়াগ্রা ফলস কোন দেশে আছে জানতে চেয়েছে ভাইয়েরা। নায়াগ্রা ফলস এইখানে আছে অস্ট্রেলিয়াতে তো নায়াগ্রা ফলস জীবন না, ভিক্টোরিয়া, ঠিক আছে। আছে ইউএসএ, আছে ইংল্যান্ড, হ্যাঁ, আছে কি? আছে ইউএসএ, আছে ইংল্যান্ড, আছে কানাডা। তাহলে নায়াগ্রা ফলস আমরা জানি অবস্থিত কোথায়? ইউএসএ তে, ঠিক আছে। নায়াগ্রা ফলস অবস্থিত কোথায়? ইউএসএ তে, ঠিক আছে। নায়াগ্রা ফলস অবস্থিত। এরপরে আমরা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট আ মেম্বার অফ গ্রুপ অফ 7? G7 এর সদস্য নয় কোন দেশ? G7 এর সদস্য আমরা বলেছি জুজুফ্রা জাজাইকা, তাই না? জুজুফ্রা জাজাইকা। তাইলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, কানাডা। এখন এর মধ্যে নাই কোনটা? চায়না নাই। তাইলে চায়না কোনোভাবেই গ্রুপ অফ 7 অংশ নহে। অন্য দেশগুলো গ্রুপ অফ 7 অংশ, পৃথিবীর উন্নত দেশগুলো। দ্য সাউথ এশিয়ান কান্ট্রি উইথ হাইয়েস্ট লিটারেসি রেট? কোন দক্ষিণ এশিয়ার দেশের লিটারেসি রেট বা শিক্ষার হার সবচেয়ে বেশি? মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্ডিয়া। বিষয়টা হচ্ছে মালয়েশিয়া তো আসলে সাউথ এশিয়ান দেশই না, ঠিক আছে। মালয়েশিয়া কিন্তু সাউথ এশিয়ান দেশই না, ঠিক আছে। তাহলে মালয়েশিয়া তো সাউথ এশিয়ান দেশই না, তাহলে আমাদের বুঝতে হবে যে কোনটা। এখন আমরা জানি যে এর মধ্যে মালদ্বীপের হচ্ছে শিক্ষার হার সবচেয়ে বেশি, ঠিক আছে। আর মালয়েশিয়া তো আগেই বাদ, ইন্ডিয়াতে তো শিক্ষার হারের অবস্থা তথৈবচ, ঠিক আছে। তাহলে মালদ্বীপ হচ্ছে কি সবচেয়ে হাইয়েস্ট লিটারেসি রেটের দেশ। হু ইজ দ্য ফাউন্ডার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স? ঠিক আছে, ক্লাসিক্যাল ইকোনমিক্সের ফাউন্ডার কে এটা জানতে চেয়েছে। আমরা জানি, হ্যাঁ, যে ক্লাসিক্যাল ইকোনমিক্সের ফাউন্ডার বা এই ক্লাসিক ইকোনমি যেটা, ঠিক আছে, ক্লাসিক অর্থনীতি যেটা, এটার ফাউন্ডার হচ্ছেন কে? ক্লাসিক ইকোনমির ফাউন্ডার হচ্ছেন কে? অ্যাডাম স্মিথ হচ্ছেন এই ক্লাসিক অর্থনীতির জনক, ঠিক আছে। অ্যাডাম স্মিথ হচ্ছেন এই ক্লাসিক অর্থনীতির জনক। দ্য ডেটন অ্যাগ্রিমেন্ট এন্ডেড হুইচ কনফ্লিক্ট? ডেটন চুক্তির কারণে কোন কনফ্লিক্ট বা কোন সংঘাতের অবসান ঘটে? ডেটন চুক্তির কারণে কোন কনফ্লিক্ট বা কোন সংঘাতের অবসান ঘটে? কসোভো ওয়ার, চেচেন ওয়ার, ক্রোয়েশিয়া ওয়ার, বসনিয়ান ওয়ার। আমরা জানি যে এই ডেটন চুক্তির কারণে, ডেটন চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন কে? বিল ক্লিন্টন এই ডেটন চুক্তির মধ্যস্থতা করেছিলেন। তার নেতৃত্বে এই যে বসনিয়ার যে যুদ্ধ আছে, এই বসনিয়ার যুদ্ধটা থামে। তাইলে বসনিয়ান ওয়ার যেটা, সেটা হচ্ছে ডেটন এগ্রিমেন্টের মূল বিষয় ছিল, ঠিক আছে। এরপরে হু রোট দ্য বুক এ লং ওয়াক টু ফ্রিডম? এ লং ওয়াক টু ফ্রিডম এই বইটা কে লিখেছেন? এ লং ওয়াক টু ফ্রিডম এই বইটা লিখেছেন নেলসন ম্যান্ডেলার লেখা বিখ্যাত বই হচ্ছে এ লং ওয়াক টু ফ্রিডম, ঠিক আছে।
তাইলে নেলসন ম্যান্ডেলার লেখা বিখ্যাত বই হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, হ্যাঁ, তার আত্মজীবনী, নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। দ্য অলিম্পিক গেমস অফ 2026, 2026-এর যে অলিম্পিক গেমস আছে সেটা কোন জায়গায় হবে? আমরা জানি সেটা হবে ইতালিতে। অ্যান্ড ইতালির কোন শহরে হবে ভাই? ইতালির মিলান শহরে হবে। ইতালির মিলান শহরে হবে এই 2026 অলিম্পিক গেমস। তাহলে 2026 অলিম্পিক গেমস হবে ইতালির মিলান শহরে। ঠিক আছে। অমর্ত্য সেন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক অন। অমর্ত্য সেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন, তাই না? তিনি মূলত ক্ষুধা এবং গণদারিদ্র্য বা দুর্ভিক্ষ দারিদ্র্যের কারণ তিনি অনুসন্ধান করেছেন। ক্ষুধার তিনি কারণ অনুসন্ধান করেছেন, এটা হচ্ছে অমর্ত্য সেনের মূল ফাংশন ছিল। তাহলে ফ্যামিন হচ্ছে দারিদ্র্য, পোভার্টি মানে ফ্যামিন হচ্ছে দুর্ভিক্ষ, পোভার্টি হচ্ছে দারিদ্র্য। তাহলে দুর্ভিক্ষ এবং দারিদ্র্য, গণদারিদ্র্যের কারণ তিনি অনুসন্ধান করেছেন। এরপরে আমরা দেখি দ্য টার্গেট ইয়ার অফ অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। কত সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে পূরণ করতে হবে ভাই? 2016 থেকে 30। আজকেও একটা পরীক্ষায় এই প্রশ্ন এসেছে, তাই না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 30। তাইলে 2030-এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? এটা অ্যাচিভ করতে হবে, নাইলে এসডিজির মেয়াদ শেষ হয়ে যাবে। আচ্ছা, এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা? এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা 169টা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা 169টা। এগুলোর টার্গেট বলে, ঠিক আছে, টার্গেটস বলে। ওকে, হোয়ার ইজ দ্য উত্তরা গণভবন সিচুয়েটেড? উত্তরা গণভবন কোন জায়গায় অবস্থিত? খুবই কমন প্রশ্ন। রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর। উত্তরা গণভবন কোন জায়গায় অবস্থিত এটা বলতে হবে। উত্তরা গণভবন হচ্ছে একটা অবকাশ যাপন কেন্দ্র। উত্তরা গণভবন হচ্ছে কি একটা অবকাশ যাপন কেন্দ্র। এইটা অবস্থিত হচ্ছে নাটোরে, ঠিক আছে, নাটোরে এই উত্তরা গণভবন অবস্থিত, ঠিক আছে, দীঘাপতি আর রাজবাড়ি, তাই না? দ্য 6 ডে ওয়ার, 6 দিনের যুদ্ধ। দ্য 6 ডে ওয়ার ওয়াকার্ড ইন হুইচ ইয়ার? কত সালে 6 দিনের যুদ্ধ হয়েছে? 6 দিনের যুদ্ধ হয়েছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময়। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে 4টা, 1948, 67, এই যে 1948, 1956, 1967, 1973। এই 4টা হয়েছে কি আরব ইসরায়েল যুদ্ধ। এর মধ্যে 3 নাম্বার 1967-এর যে যুদ্ধ, এই 1967-এর যুদ্ধ হচ্ছে 6 ডেজ ওয়ার। তাহলে 6 ডেজ ওয়ার কত সালের যুদ্ধ? 1967 যে যুদ্ধ, এইটাই হচ্ছে মূলত 6 ডেজ ওয়ার, 6 দিনের যুদ্ধ। এই 6 দিনের যুদ্ধটা কিন্তু শুরু করেছিল মূলত ইসরায়েল, এবং এই 6 দিনের যুদ্ধের মাধ্যমে ইসরায়েল মূলত আরব দেশগুলোর মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়েছিল, ঠিক আছে। এরপরে দেখি হু ইজ দ্য ফার্স্ট এশিয়ান উইনার অফ নোবেল প্রাইজ? প্রথম এশিয়ান হিসাবে কে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, দালাই লামা, মাদার তেরেসা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছেন কে ভাই? রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য, তাই না? তাহলে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য, হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কি করলেন? নোবেল পুরস্কার লাভ করলেন। হু ইজ দ্য অনলি ইউএস প্রেসিডেন্ট টু বি ইলেক্টেড টু অফিস 4 টাইমস? 4বার নির্বাচিত, হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট কে? 4বার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট কে? আমরা জানি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হচ্ছেন, হ্যাঁ, এফডিআর, তিনি পরপর 4বার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে কিন্তু আর 4বার নির্বাচিত হওয়ার কোনো সিস্টেম নেই। 2বারের বেশি কেউ মার্কিন প্রেসিডেন্ট থাকতে পারবেন না, সর্বোচ্চ মেয়াদ 2বার, ঠিক আছে। আমরা যে আমাদের গণভোট আছে, হ্যাঁ, আমাদের দেশে যে গণভোট হবে সামনে এই নির্বাচনের সাথে, সেখানেও কিন্তু যে জুলাই সনদ, সেখানে বলা হয়েছে যে আমাদের দেশেও 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। তো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পরপর 4বার নির্বাচিত ছিলেন। তারপরে আমরা দেখি হুইচ অফ দিজ প্লেসেস ওয়াজ ওয়ান্স কল্ড কনস্ট্যান্টিনোপল? কোন জায়গায় এর আগে মানে একসময় কনস্ট্যান্টিনোপল বলা হইতো? কায়রো, এথেন্স, জেরুজালেম, ইস্তানবুল। আমরা জানি একসময় ইস্তানবুলরে বলা হইতো কনস্ট্যান্টিনোপল, একসময় ইস্তানবুলরে কি বলা হইতো? কনস্ট্যান্টিনোপল বলা হইতো। এরপরে তো ফাতিহ কনস্ট্যান্টিনোপল জয় করে নিলেন, তাই না, ফাতিহ মোহাম্মদ আর কি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, হুইচ কান্ট্রি ইজ ফেমাস ফর বুল ফাইটিং? কোন দেশ এই ষাঁড়ের লড়াইয়ের জন্য বিখ্যাত? ষাঁড়ের লড়াইয়ের জন্য বিখ্যাত হচ্ছে স্পেন। স্পেনের তো জাতীয় খেলাই ছিল ষাঁড়ের লড়াই। যদিও এখন কিন্তু মানে বহু দেশে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, স্পেনেও খেলাটা এখন অনেক সীমিত করা হয়েছে, ঠিক আছে, সীমিত করা হয়েছে ষাঁড়ের লড়াইটা। রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ দ্য ম্যাসেস? রিলিজিয়ান হচ্ছে সাধারণ মানুষের জন্য আফিমের মতো, আফিম সদৃশ। কে বলেছেন? চে গেভারা, এঙ্গেলস, লেনিন, কার্ল মার্কস।
হ্যাঁ, কে বলেছেন যে রিলিজিয়ন হচ্ছে হ্যাঁ মানুষের জন্যে বা মধ্যবিত্তের জন্যে আফিম, সাধারণের জন্য আফিম? চে গেভারা, জীবনও না, ফ্রেডরিক এঙ্গেলস না, লেনিন না, বলেছেন কার্ল মার্কস। কার্ল মার্কস বলেছেন ধর্ম হচ্ছে মধ্যবিত্তের বা সাধারণের, জনসাধারণের আফিম। ঠিক আছে, এইটা বলেছেন কার্ল মার্কস। হুইচ ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ারমেন্ট টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে সাধারণ কত বছর বয়স হওয়া লাগে? এমপি হইতেও 25 বছর, মন্ত্রী হইতেও 25 বছর, প্রাইম মিনিস্টার হইতেও 25 বছর। 25 বছর হইলেই সে প্রধানমন্ত্রী হইতে পারবে, হ্যাঁ এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট ইন বাংলাদেশ ওয়াজ ইন্ট্রোডিউসড অন? কত সালে ভ্যাট, কত সালের কত তারিখে ভ্যাট সর্বপ্রথম যুক্ত করা হয়? ভ্যাট যুক্ত করা হয় কত সালের কত তারিখে, সেটা জানতে চেয়েছে। আমরা জানি যে ভ্যাট যুক্ত করা হয় জুলাই 1991 সালের 1 জুলাই জুলাই যোগ করা হয়। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, যেটাকে বাংলাদেশে মানে বাংলায় মূসক বলে। এই মূসক যোগ করা হয় হচ্ছে 1 জুলাই 1991। এর আগে ভ্যাট ছিল না। বিটুইন হুইচ টু কান্ট্রিজ ফার্স্ট ওপিয়াম ওয়ার ওয়াজ ফট? প্রথম আফিমের যুদ্ধ কোন দুটো দেশের মধ্যে হয়? যুদ্ধও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিউপির জন্য, এবং বিউপির পরীক্ষায় যুদ্ধ থেকে প্রশ্ন সাধারণত আসে। যুদ্ধ, শান্তি, আন্তর্জাতিক বিষয়গুলো থেকে বিউপিতে প্রচুর প্রশ্ন আসে। চায়না ইউএসএ জীবনও না, চায়না রাশিয়া জীবনও না, চায়না জাপান জীবনও না, চায়না এবং ইউকের মধ্যে মানে যুক্তরাজ্য এবং চায়নার মধ্যে সর্বপ্রথম এই ফার্স্ট ওপিয়াম ওয়ারটা হয়, প্রথম আফিমের যুদ্ধটা হয়েছিল। দ্য পুলিৎজার প্রাইজ ইন অ্যান অ্যাওয়ার্ড মানে ইজ অ্যান অ্যাওয়ার্ড ফর অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ। আচ্ছা, কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়? জার্নালিজম, ল, ইন্টারন্যাশনাল রিলেশনস, পিস। আমরা জানি সাহসী সাংবাদিকতা, মূলত জার্নালিজমের জন্য এই পুলিৎজার পুরস্কার দেয়া হয়। সাংবাদিকতার নোবেল বলা হয় পুলিৎজারকে বলা হয় সাংবাদিকতার নোবেল। পরের প্রশ্ন দেখি, আইএসবিএন ইজ ইউজ টু দ্য আইডেন্টিটি। আইএসবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল সিরিয়াল ফর কি, বুক নাম্বার যেটা আর কি, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে বুকস, বইয়ের জন্য আইএসবিএন নাম্বার থাকে। ঠিক আছে, বইয়ের জন্য আইএসবিএন নাম্বার থাকে। পুরো পৃথিবীর যে বই তার জন্য আইএসবিএন নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে আইডেন্টিটি ঠিক করা হয় বইয়ের। ঠিক আছে, এরপরে রাতারগুল ফরেস্ট ইজ সিচুয়েটেড ইন। রাতারগুল কোথায়? রাতারগুল হচ্ছে সিলেটের গোয়াইনঘাট রেঞ্জে। সিলেটের গোয়াইনঘাট রেঞ্জে হচ্ছে রাতারগুলে। এখানে একটা সোয়াম্প ফরেস্ট আছে। কি আছে? একটা সোয়াম্প ফরেস্ট আছে। সোয়াম্প ফরেস্ট মানে কি? সোয়াম্প ফরেস্ট মানে হচ্ছে জলাবন। ঠিক আছে, যে জায়গায় পানি জমে থাকে এবং জমাট পানির মধ্যে বন, এটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ওকে, what is the name of the strategic waterway that Turkey's largest city and separates Europe from Asia? কোন জলভাগ হচ্ছে ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে আর টার্কিশ লার্জেস্ট সিটিকে, ঠিক আছে, পৃথক করেছে? আমরা জানি এইটা করেছে হচ্ছে কোন প্রণালী? বসফরাস প্রণালী এই ঘটনাটা ঘটাইছে। ঠিক আছে, ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে কোনটা? বসফরাস প্রণালী। এবং বসফরাস প্রণালীর মাধ্যমে ওই যে তোমার তুরস্কের এশিয়া অংশ থেকে তুরস্কের ইউরোপ অংশ পৃথক হয়েছে, আমরা পড়েছি বারবার করে। এই বসফরাস প্রণালীটা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে। ঠিক আছে, ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে। হুইচ টেরিটরি ইজ ডিসপিউটেড বিটুইন সিরিয়া অ্যান্ড ইসরায়েল? সিরিয়া আর ইসরায়েলের মধ্যে কোন টেরিটরি নিয়ে ঝামেলা? আচ্ছা, ডিসপিউটেড তো এখানে মোটামুটি মানে যতগুলো আছে মোটামুটি সবই হচ্ছে ডিসপিউটেড, কিন্তু ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপ যেটা এই দুটো হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ। আর সিরিয়া থেকে ইসরায়েল হচ্ছে গোলান মালভূমি বা গোলান হাইটস যেটা সেটা দখল করে নিয়েছিল 67-এর আরব ইসরায়েল যুদ্ধের সময়, এবং তারপরে এই গোলান হাইট আর কখনোই সিরিয়া ফেরত নিতে পারে না ইসরায়েল থেকে। ইসরায়েল এখন পর্যন্ত এটা ভোগ দখল করে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এই গোলান হাইটকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে বিষয়। পরের প্রশ্নটা দেখে নিই, মায়ানমার ডাজ নট শেয়ার দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ। মায়ানমারের সাথে কার সীমান্ত নেই? লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়া। মায়ানমারের সাথে কার সীমান্ত নেই সেটা জানতে চেয়েছে। আমরা জানি মায়ানমারের সাথে সীমান্ত নেই ভিয়েতনামের মায়ানমারের সাথে সীমান্ত নেই। মায়ানমারের সীমান্ত আছে থাইল্যান্ড এবং লাওসের সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে। মায়ানমার ডাজ নট শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বাউন্ডারি। কার সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে না সেটা জানতে চেয়েছে। আমরা জানি মায়ানমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে নাই হচ্ছে কার সাথে? ভিয়েতনামের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা শেয়ার
করে নাই। ওকে, এরপরে অ্যামাং হুইচ ওয়াজ দ্য ফলোয়িং অপশনস শের শাহ ওয়াজ ওয়েল নোন। আচ্ছা, শের শাহকে কেন সবাই চেনে, ঠিক আছে, কোনটার জন্য চেনে? মনসবদারি প্রথা, এটা তো জীবনেও না, আকবর চালু করেন। মার্কেট কন্ট্রোল, এটাও না। ওয়ার টেকনিক, এটাও না। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের জন্য শের শাহকে কিন্তু সবাই চেনে। কি করেছিলেন শের শাহ? শের শাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন, ঠিক আছে, বিশাল রাস্তা, তাই না, একটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা একেবারে ওই কাবুল থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে একবারে বার্মা পর্যন্ত চলে গেছিল, সেটাই হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটাকে শের শাহ বলছিলেন সড়ক ই আজম। হ্যাঁ, সড়ক ই আজম, হ্যাঁ, বড় রাস্তা আর কি। আর এইটাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম দিছিল কারা? এটাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম দিছে ইংরেজরা। ওকে, লাস্ট কোশ্চেন, অফ হুইচ অর্গানাইজেশন বাংলাদেশ ইজ নট আ মেম্বার? বাংলাদেশ কোন অর্গানাইজেশনের মেম্বার না? বাংলাদেশ আইএমএফ এর মেম্বার, বাংলাদেশ ওআইসির মেম্বার, বাংলাদেশ ন্যামের বা নন অ্যালাইন মুভমেন্টের মেম্বার, বাংলাদেশ মেম্বার না হচ্ছে আসিয়ানের। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আর বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার দেশ বা দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এইটার বর্তমানে মেম্বার হচ্ছে 11টা, লাস্ট হয়েছে হচ্ছে তিমুর লেস্তে, ঠিক আছে। তাইলে এইখানে বাংলাদেশ নাই, এই 11টার মধ্যে বাংলাদেশ নাই। ওই যে এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, তোমরা যে পড়েছো সবসময়, এটার মধ্যে কি বাংলাদেশ নাই। ওকে, তাইলে এই হচ্ছে মোটামুটি আমাদের, এটাই হচ্ছে মোটামুটি আমাদের মানে বিউপি সংক্রান্ত, ঠিক আছে, প্রশ্ন। তোমরা আশা করি বিউপির পরীক্ষাতে অসাধারণ ফলাফল করবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকছে, ভালোবাসা থাকছে, শুভকামনা থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।